দর্শক স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের বেজিক অনুষ্ঠান থেকে। আমি মঞ্জুর আহমেদ। আপনারা জানেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক নিবেদিত নেক্সাস টেলিভিশনে প্রতি রোববার রাত 9টা থেকে 10টা পর্যন্ত দেশের অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের দেশের শেয়ার বাজার অনেক দিন ধরেই খারাপ অবস্থায় আছে। বলা হয় শিল্প পুঁজির যোগান দেবে শেয়ার বাজার, কিন্তু আমরা আসলে সেটা পাই না। বরং দেখি যে ব্যাংকের উপর নির্ভরশীলতা বেশি এবং ব্যাংক থেকে এই শিল্প পুঁজির যোগান আসে সবচেয়ে বেশি, যেটা হওয়ার কথা ছিল আসলে শেয়ার বাজার থেকে। এখন আবার বাজারটা অনেক দিন ধরেই মন্দা। আমরা বলতে পারি যে সাম্প্রতিক সময়ে বাজারের যে বিপর্যয় ঘটেছে সেটা আরেক ধরনের বাজার পতন। আমরা 1996 সালে একটা বড় পতন দেখেছি শেয়ার বাজারে, 2010-এ একটা বড় পতন দেখেছি। আর এখন যেটা চলছে সেটা নিয়েও নানান মহলে আলোচনা আছে যে এটা কি বড় ধরনের পতন, বিপর্যয় কি না। আমরা সেই সব বিষয় নিয়ে খোঁজার চেষ্টা করব। আমাদের মাঝে আছেন আহমেদ রশিদ লালী, যিনি ডিএসসির সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং পুঁজিবাজার বিশ্লেষক হিসেবে আছেন। আমি লালী ভাইকে স্বাগত জানাই। একই সাথে আছেন এফসিএ মোহাম্মদ মাহমুদ হোসেন সাহেব, আপনাকেও স্বাগত জানাই। আমি শুরু করব লালী ভাইকে দিয়ে। আমি যেমনটি বলছিলাম, আমার খুব জানার আগ্রহের জায়গাটা হচ্ছে আসলে মার্কেটে হচ্ছেটা কি। জি ধন্যবাদ। বাজারে অ্যাকচুয়ালি আমাদের কিছু পলিসিগত সমস্যা আছে। সেগুলো হলো যে আমাদের ফ্লোর প্রাইস দেয়া, ফ্লোর প্রাইস 1.5 বছর পর্যন্ত রাখা, ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে আবার কিছু কোম্পানি জেড গ্রুপে নিয়ে যাওয়া, সেটার টাইমিংটা খুব বাজে একটা টাইমিং হয়ে গেছে। এবং আপনি যেহেতু ফাইন্যান্সিয়াল মার্কেটের মানুষ, আপনি নিশ্চয়ই বুঝবেন যে ফাইন্যান্সিয়াল মার্কেটে এভরি সেকেন্ড কাউন্টস। এবং একটা যদি সিদ্ধান্ত নিতে দেরি হয় কিংবা সেটা যদি আগে হয়ে যায় তাহলে কিন্তু একটা বিপর্যয় হওয়ার সমূহ সম্ভাবনা। আমরা সেই জায়গায় কিন্তু আছি যে পলিসিগতভাবে আমাদের এমন একটা পজিশনে সিদ্ধান্তগুলো এসছে যেখানে বাজারে সম্পূর্ণ যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস বলেন, এরা সম্পূর্ণ কনফিডেন্স ল্যাক করছে, কনফিডেন্সের ঘাটতি হয়েছে এবং তারা জানে না যে এইটা হোয়াট নেক্সট। সো এই কারণে এরা সাইড লাইনে চলে গেছে। এখন সাইড লাইনে যাওয়ার ফলে যেটা হয়েছে যে 1.5 বছরের পঞ্জীভূত যে সকল ফোর্স সেল কিংবা ট্রিগার সেল আমরা বলি, এই 1.5 বছরের পঞ্জীভূত ট্রিগার সেলগুলো এখন হচ্ছে, কিন্তু বাজার সেটাকে প্রেশার নিতে পারছে না। এবং বড় বিনিয়োগকারীরাও সাইড লাইনে বসে আছে যে কোথায় আমরা ঢুকবো, কত দূর এটা নামবে, সেই জায়গাটা খোঁজার জন্য ওরাও সাইড লাইনে বসে আছে, যার ফলে বাজারটা এই পজিশনে চলে আসছে। বেসিক জিনিস কিন্তু হচ্ছে যে আমাদের যে মার্জিন যে রুলটা সেটা 25 বছর পুরান হয়ে গেছে, সেইটাতে কোনো রকম কিন্তু আমরা দেখি নাই যে সময়োপযোগী করার কোনো বাট এখন আমরা বলাতে এসইসি সেই সিদ্ধান্ত নিয়েছে এবং ওনারা কাজ করছেন। আমূল পরিবর্তন আনতে হবে মার্জিন রুলে। হ্যাঁ, মার্জিন রুলটা সময়োপযোগী না করা পর্যন্ত এই যে আমরা ট্রিগার সেলের যন্ত্রণায় ভুগি সব সময়, কিংবা ছোট বিনিয়োগকারী যারা আছেন ওনারা এই যে লোনটা নেন নিয়ে কিন্তু ওনারা নিঃস্ব হয়ে যাচ্ছেন, সাধারণ বিনিয়োগকারী যারা। সো ওনাদেরকে বাঁচাবার জন্য মার্জিন রুলটা ইমিডিয়েটলি সেটা সময়োপযোগী করা দরকার। সেটা না হওয়া পর্যন্ত এই বাজারে একটা প্রেশার সবসময় থাকবে। এই প্রেশার থেকে পরিত্রাণ পাইতে হবে এবং সেটা জেনারেল বিনিয়োগকারীদেরকে বাঁচাইতে হবে। এসএসসি যে সমস্ত কোম্পানির অনুমোদন করে কিছুদিন পরেই দেখা যায় যে সেই কোম্পানিগুলোর আসলে ডিভিডেন্ড দিতে পারে না, এবং সেই কোম্পানিগুলো তাহলে যারা এই কোম্পানিগুলো অডিট করে, যারা এই কোম্পানিগুলো নিয়ে আসলো ইস্যুয়ার হিসেবে, তার পিছনে তো এফসিএদের একটা অবদান থাকে, সিএদের অবদান থাকে। সেটাতে কোথায় প্রবলেম থাকে? ইস্যুয়েন্স নিয়ে যেটা হয় যে এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা যে সার্টিফাই করে তারা কিন্তু আপনার কখনো ফিউচার যে প্রফিট ওই সার্টিফিকেশনটা করে না, এটা ইস্যু ম্যানেজারটা করে থাকে। তো এখানে একটা শর্ট অফ আপনার ভ্রান্ত ধারণা আছে যে কোনো আপনার প্রসপেক্টাসে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আছে, এটা বোধহয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অডিট ফার্মরা সার্টিফাই করে, আসলে কিন্তু তা না। বাট আপনি যে প্রশ্নটা করেছেন যে এই যে তারা ফুলিয়ে ফাঁপিয়ে দেখালো যে বিগত টাইমে তারা খুব ভালো করবে বা ভালো একটা প্রজেকশন দিল যে আগামী কয়েক বছরে ভালো করবে, সেটা কেন হচ্ছে না? দেখুন, এটা গুড গভর্নেন্সের অভাব,
এবং আমি সবচেয়ে বড় যে ব্যাপারটা বলবো যে এখানে এই মুষ্টিমেয় কিছু লোক যে একটা আনহোলি নেক্সাস করে বাজার থেকে টাকা উঠিয়ে শর্টকে পড়ছে, এটা দেখভালের জন্য যেমন পলিসিগত প্রবলেম আছে, অ্যাট দ্য সেম টাইম পরিচালনগত দুর্বলতা আছে। কারণ আমাদের এখানে অনেক ভালো ভালো আইন আছে, যদিও মার্জিনের আইনটা আমি শ্রদ্ধেয় লালী ভাইয়ের সাথে সম্পূর্ণভাবে একমত, বাট এখানে কিন্তু অন্য দিকে খুব ভালো ভালো আপনার রুলস রেগুলেশন আছে, বাট তার প্রতিপালন কিন্তু নাই। যেটা আমি অনেক সময় বলি যে কর্তার গরু শুধুমাত্র খাতায় থাকলে হবে না, গোয়ালে কিন্তু থাকতে হবে। তো আমাদের আইন ভালো করার জন্য এর আগের যে কমিশন, ওই কমিশনের একজন কমিশনার সাহেব চ্যাম্পিয়ন ছিল, বিভিন্ন দেশ থেকে আপনার মনে করেন খুব বড় বড় পুরস্কার নিয়ে আসছে আইন করে। সেখানে ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে অর্গানাইজেশন আছে সেখান থেকেও, বাট তার পরিপালন তো হতে হবে। কিভাবে হয় যে একজন উদ্যোক্তা উনি দেখালেন যে উনার একটা কোম্পানিতে গত 5 বছরে অনেক পরিমাণ প্রফিট হয়েছে এবং সেখানে একটা কলিউসিভ ইফোর্টে যা নয় তা দেখানো হলো, একটা রোজি পিকচার দেখানো হলো, সেটা বের করে যা পারছে না। আমি জানি ঢাকায় স্টক এক্সচেঞ্জ একবার শুরু করলো কি, লিস্টিং যারা ইন্টারেস্টেড তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ইন্ডিপেন্ডেন্ট আপনার এক্সপার্ট দ্বারা আপনার রিভিউ করাবে। এভাবে রিভিউ হয়েছে, বাট ওই রিভিউয়ার যে মতামত দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কি হলফ করে বলতে পারবে সেটা তারা মানেনি। আমি হয়তো নাম ধরে বলবো না, বাট আমি জানি ফ্যাক্ট অনেকগুলো বড় বড় কোম্পানি তারা কিন্তু প্রফিটে ছিল না, তারা প্রফিট দেখিয়েছে। এখানে এক্সপার্ট যখন বলেছে তখন তাকে বলা হয়েছে যে দেখুন মার্কেট এখন এমন একটা অবস্থায় আছে, এখন যদি এই নাম করা কোম্পানিগুলো না আসে তাহলে মার্কেট মুভ করবে না। আরে ভাই, ফাইন্যান্সিয়াল করাপশন করে একজন আসছে, এটা একটা অন্যায়। সেটাকে কগনিজেন্সে না নিয়ে শুধু একটা এন্টিসিপেটেড থট যে বড় একটা কোম্পানি, নামি দামি কোম্পানি আসলে মার্কেট ঘুরে যাবে, এভাবে করেছে, তাহলে এই যারা এটা অ্যালাউ করলো তারাও তো ইনডাইরেক্টলি এই করাপশনের পার্ট হয়ে গেল, তাই না? এটা দেখভাল করার কেউ আছে? আপনি দেখুন এই যে সার্কুলার ট্রেডিং হয়, খেয়াল করে দেখবেন বাংলাদেশে টেকনোলজিক্যাল যে এখন যে ক্যাপাবিলিটি সেটা কি কম? এই যে আমরা স্ট্র্যাটেজিক পার্টনার নিলাম, তারা কত টেকনোলজি নিয়ে আসবে, হয়তো নিয়েও আসছে, সেটার কোনো ব্যবহার হচ্ছে? দেন অ্যান্ড দেন তো ধরা যায় কেউ যদি সার্কুলার ট্রেডিং করে, কেন সেটা ধরা হচ্ছে না? ইভেন এই যে আমরা স্ট্র্যাটেজিক পার্টনারের কথা বললাম, যাদেরকে আনা হয়েছে, যারা অনেক সলিউশন দিবে বলেছে এবং বাংলাদেশের মার্কেটকে বাইরে মার্কেটিং করবে বলছে, তারা কতটুকু করছে? এর কি কোনো আপনার মনে করেন পোস্টমর্টেম হয়েছে? কেউ কি দেখভাল করার জন্য হয়েছে? সেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে গিয়ে রোড শো করতে হয়। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কেন রোড শো করবে? ইদার আপনার মার্চেন্ট ব্যাঙ্কগুলো করবে, নয়তো ঢাকা স্টক এক্সচেঞ্জ করবে, নয়তো তাদের স্ট্র্যাটেজিক পার্টনার করবে। এটা কি ইভেন যে এই রোড শো হচ্ছে সেটা কি, তাতে কি আইনের ব্যত্যয় হচ্ছে না? কোথা থেকে টাকা আসছে, কারা দিচ্ছে, তারা কতটা সুবিধাভোগী, কারা কারা যাচ্ছে, এগুলো কেউ দেখছে? দেখুন এটা টোটালি এমন একটা নেক্সাসে চলছে, সেখানে আমি বলবো না যে অডিটরদের কোনো দায় দায়িত্ব নাই। হ্যাঁ, বিগত ফাইন্যান্সিয়াল তারা যখন সার্টিফাই করেছে ওখানে ভুলভ্রান্তি থাকলে বা ওখানে তাদের যদি কোনো মেলাফাইড ইন্টেনশন থাকে অবশ্যই তাদেরকে নিয়ে আসতে হবে আইনের আওতায়, তাই না? এখন পর্যন্ত হচ্ছে। আপনি দেখেন ওয়ার্ল্ডের রিচেস্ট ম্যান ছিল ইলন মাস্ক, উনি আপনার একটা ডিক্লারেশন দিয়েছে, সেখান থেকে সরে আসছে, এই জন্য ওনাকে আইনের আওতায় আনা হয়েছে, ওনাকে জরিমানা করা হয়েছে। বাংলাদেশে কি করা হয়েছে? এরকম খারাপ মার্কেট পরিস্থিতিতে একজন হাজারো কোটি টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে, মার্কেটে আপনার ক্যাপিটাল শর্টেজ আছে, কিছু করা যাচ্ছে? যে এইভাবে মার্জিন লোন নিয়ে শেয়ার বাজারে এই ধরনের বিনিয়োগ, এবং তাদেরকেই মার্জিন লোন দেওয়া হচ্ছে যারা খুব শেয়ার বাজারের অনেক লিটারেচি তাদের জানার মধ্যে নাই, এবং তারা একটা হুমজিকালি চলে, একটা গুজবের উপর চলে যে এই শেয়ারটা বাড়বে, হয়তো সেই শেয়ারটার ন্যাভ খারাপ, তার প্রফিট দেওয়ার ক্ষমতা আছে কিনা, হয়তো শেয়ারটা কোম্পানিটাই বন্ধ, সেই শেয়ারটা ট্রেড হচ্ছে এবং সেখানে মার্জিন লোন
সেইখানে এগুলো কিভাবে চলতে পারে আপনি কি মনে করেন? আপনি সঠিকভাবে বলেছেন মঞ্জুর ভাই। সেটা হলো যে দেখেন আমাদের যে মার্জিন রুলে যে সমস্যাগুলো আছে সেগুলোর কয়েকটা আমি বলবো পরবর্তীকালে, কিন্তু আপনি যে ইন্টারেস্টের কথাটা বলেছেন একেবারেই সত্য। এবং বাংলাদেশের পুঁজিবাজারে 16-17% ইন্টারেস্ট দিয়ে সার্ভিস করে তারপরে নিজে প্রফিট করা, এটা একটা দুরূহ বিষয় এবং এখানে কোনোভাবেই এটা পসিবল না, সম্ভবই না। সো কাজেই আজকে কি হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে যারা মার্জিন লোন দিচ্ছেন আর যারা নিচ্ছেন এদের মধ্যে একটা আছে যে আমি 2 লাখ টাকার শেয়ার কিনলাম, আমাকে ওই হাউজের লোক বলছে আপনি তো আরও 1.5 লাখ টাকার শেয়ার কিনতে পারেন, আপনি কেন কিনছেন না? এই যে একটা প্রভোক করলো যে আরও টাকা নেন। সো এই জিনিসটা কিন্তু ঠিক না। এখন 2 লাখ টাকার একটা ইনভেস্টার, সে আরও 1.5 লাখ টাকা ওর ঘাড়ে চাপিয়ে দিলেন আপনি 17% ইন্টারেস্ট খাওয়ার জন্য। আপনার মূল ব্যবসাটা হইতে হবে কমিশন আর্নিং ব্যবসা হবে, সেখানে আপনি ইন্টারেস্ট আর্নিংয়ে চলে যাচ্ছেন। এইটা তো কোনো অবস্থায় মানা যায় না এবং সেই ইনভেস্টরকে আপনি বিপদে ফেলে দিচ্ছেন 17%। এরপরে যখন বাজারটা ডাউন হবে আপনি ওর শেয়ারটা প্রথমে সেল করবেন। তো একটা বিনিয়োগকারী, একটা স্মল ইনভেস্টর, জেনারেল ইনভেস্টর, তার কতখানি সক্ষমতা আছে যে সে মার্জিন কল, আপনি নোটিশ দিয়েছেন, কোনো নোটিশ দিচ্ছেন না। যেদিন আমি লোনের জিনিসপত্র সই করছি সেখানে আপনি লিখিয়ে নিচ্ছেন তার সেল অর্ডার, তার বাই অর্ডার, ব্ল্যাঙ্ক সাইন করিয়ে নিচ্ছেন। সো কাজেই আপনারা সেই নোটিশও দিচ্ছেন না। আইনে আছে যে ফোর্স সেল করার আগে, ট্রিগার সেল করার আগে আপনি তাকে, বিনিয়োগকারীকে একটা নোটিশ দিবেন। এই কথাটা যখন বলি তখন ওনারা বলেন যে ফোন দিয়েছি, উনি ফোন তুলছেন না। তো ফোন তুলছেন না এমন বিনিয়োগকারীকে আপনি লোন দেন কিভাবে? সো আমার বিষয়টা হচ্ছে যে আপনি যাকে লোন দিচ্ছেন তার একটা অ্যাসেসমেন্ট করতে হবে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটা ওনার ফাইলে রাখতে হবে, সো দ্যাট আমি কোনো দিন যদি এসএসসি চাই, ডিএসসি চাই, তখন আপনি যার ফোর সেল করেছেন আপনি, তো ওই অ্যাসেসমেন্টটা আমাকে দেখাইতে পারেন, নাম্বার 1। নাম্বার 2, দেখেন আজকে এসএমই বোর্ডে যেটা করা হয়েছে সেটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া করা হয়েছে যে কারা এসএমই বোর্ডে ট্রেড করতে পারবেন, এলিজিবল কারা। অনলি যারা 30 লক্ষ টাকার বিনিয়োগ আছে বাজারে ওনারা এসএমই বোর্ডে ট্রেড করতে পারবে। সো এই রকম যদি আপনারা একটা ক্রাইটেরিয়া ফিক্স করে না দিতে পারেন যে লোন নেবে কে, কোনো কিছু নাই, আপনি লোন যে আসতেছে তাকেই লোন দিয়ে দিচ্ছেন। সো এই জিনিসটা করা খুবই প্রয়োজন যে কারা লোন নিতে পারবেন, কাদেরকে লোন দিতে পারবেন। আর ইভেন আপনি যদি বড় বিনিয়োগকারীকেও লোন দেন, উনার পক্ষে তো 17% ইন্টারেস্ট দিয়ে তো সেই লোন সার্ভিস করা পসিবল না। সো কাজেই আপনার কথাটা সঠিক যে এইটা খুব কেয়ারফুলি, এই যে মার্জিন লোন সময়োপযোগী যখন করা হবে তখন খুব কেয়ারফুলি করতে হবে, আদারওয়াইজ কিন্তু আবার বিপদে পড়তে হবে সকল বিনিয়োগকারী। আমরা ফিরবো আপনার কাছে আলোচনায়, তবে তার আগে একটা বিরতিতে যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজিক অনুষ্ঠান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত বিজিক অনুষ্ঠানে আমরা আমাদের দেশের শেয়ার বাজারে এখন যে বিপর্যয়কালীন অবস্থা চলছে সেটি নিয়ে আলোচনা করছি। বিরতির আগে লালি ভাইয়ের কাছ থেকে আমরা শুনতেছিলাম মার্জিন লোন সংক্রান্ত বিষয়ে, এবং আমি যেটা মনে করি আপনার সাথে বলতেই চাই, এই মার্জিন লোন মানে শেয়ার বাজার থেকে টাকা পুঁজি তুলে ইনভেস্টমেন্ট হবে। আমি অ্যাজ এ ওনার পার্টনারশিপে ওই কোম্পানিতে একটা ওনারশিপ কিনলাম, আমি ব্যাংকের থেকে লোন মতো, লোনটা তো সেই ব্যাংকের উপরে নির্ভরশীলতা থাকলো, সে জায়গাটায় কনসেপচুয়ালি সমস্যা থাকে যায় কিনা সেটা আরও বড় আলোচনার বিষয়। আমি মাহমুদ হাসান সাহেবের কাছে জানতে চাই, আপনার কি মনে হয় মার্কেটের এই চেহারাটা কেন? মার্কেটকে কোনোভাবেই মানুষের কনফিডেন্সের জায়গায় নেওয়া যাচ্ছে না কেন? মার্কেট ঠিক ইকোনমির সাথে চলে না, তাহলে আমাদের ইকোনমি যখন ভালো ছিল মার্কেট ভালো। আমরা দেখছি যে মার্কেট একটা মুষ্টিমেয় কিছু লোক মার্কেটকে নিয়ে নাড়াচাড়া করে এবং নাড়াচাড়া করেই মার্কেটটা ওঠায়। যেমন আমি যদি ধরি, একেবারে বলি, স্পেসিফিক বলি, 2010 সালে মার্কেট রিভ্যালুয়েশন করে, অ্যাসেট রিভ্যালুয়েশন করে মার্কেটকে বাড়ানো হয়েছিল এবং ডিএসসির দিক থেকে এই মার্কেটটাকে সারা দেশে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে ক্যাপিটাল মার্কেট একটা
একটু বোঝাশোনা করার জায়গা, যেখানে বুঝে শুনে বিনিয়োগ করার প্রশ্ন আসে, সে মার্কেটটা উপজেলা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং একটা আশা দেখানো হয়েছে যে, কিন্তু ওই উপজেলার ওই লোকটি তো ক্যাপিটাল মার্কেট বোঝে না, সে জমিটা বিক্রি করে চলে গেছে এবং কোম্পানিগুলো তার অ্যাসেট রিভ্যালুয়েশন করে বিরাট করে দেখিয়েছে এবং সেখান থেকে একটা বড় আয়ের লোভ দেখিয়ে, এবং এই কাজ ডিএসসি স্বয়ং যুক্ত হয়ে করেছে, এসএসসি দেখে নাই। আপনি কিভাবে দেখেন এখনকার মার্কেটে এরকম কোনো ট্রেন্ড দেখেন কিনা? আমি জাস্ট বলবো, দেখুন আমি যদি একটু জার্গন ইউজ করি, একটা বাংলা ছবি ছিল, ওখানে কথা ছিল যে এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই। আমাদের পরিচালনায় যারা ইনভলভ আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন পলিসি নিয়ে অতি দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে এবং প্রুডেন্ট পলিসি না নিয়ে, যেমনটা লালিবাই করলো 1.5 বছর যাবত এই যে মার্কেটে একটা অবাস্তব পলিসি রাখা হলো, এটা করে দিয়ে কিন্তু মার্কেটটাকে এলোমেলো করে দেয়া হয়েছে। যার কারণে হচ্ছে ওই যে আপনার মনে করেন কুচক্রী মহল, যারা মার্কেটটাকে একদম সিন্স ইনসেপশন থেকে কুক্ষিগত করে রেখেছে এবং তাদের স্বার্থে এটা পরিচালন করেছে, ব্যবহার করেছে, তাদেরকে লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এবং এখানে আমি বলবো ইভেন যে পলিটিক্যাল লিডারশিপ, তাদেরও দায়বদ্ধতা আছে। কেন বলি, দেখুন আপনি একদম বিগিনিংয়ে বলেছিলেন যে সারা বিশ্বে পুঁজিবাজারের যে কনসেপ্টটা, যে শিল্পের পুঁজি আসবে মার্কেট থেকে। এখন দেখেন যে আমাদের এখনও যে পলিসি, ইভেন মানি মার্কেট পলিসি, দ্যাট ইজ কন্ডিউসিভ যে শিল্পের পুঁজি ব্যাংকিং সেক্টর থেকে যাবে, যেখানে স্বল্প মেয়াদে পুঁজি কালেক্ট করে, ডিপোজিট কালেক্ট করে, সেখান থেকে দীর্ঘমেয়াদে ইনভেস্ট হয়। যার কারণে দেখেন আমাদের ব্যাংকিং সেক্টরও কিন্তু ইমব্যালেন্স, ওখানে যথেষ্ট পরিমাণ আপনার ঋণ খেলাপি, এবং এই সরকার তথা জনগণকেই কিন্তু ব্যাংকগুলোকে মূলধনী ঘাটতি মেটাতে বাজেট সহায়তা দিতে হয় রাজস্ব বাজেট থেকে, যার আপনার কিন্তু ঘাটটা কিন্তু পিপলই নেয়। এই পরিমাণ ইনসেন্টিভ যদি বাজারে দেয়া হইতো, বা বাজারে যারা পুঁজি উত্তোলন করবে তাদেরকে যদি এই বেনিফিটটা দেওয়া হতো, সেটা কর্পোরেট ট্যাক্স রেটের ব্যাপারে হতে পারে বিশ্বের যে কোনো দেশের চেয়ে, বা আপনার ফ্রন্টিয়ার যে কোনো দেশের চেয়ে বাংলাদেশে লিস্টেড কোম্পানির ট্যাক্স রেট বেশি। কমানো হয় না কেন? কমানো হয় না, কাদের স্বার্থে কমানো হয় না? ওই যে ইজি পিক দেখে, এখানে পলিসিগত ব্যাপার আছে। ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে যে ইনসেন্টিভ দেওয়া দরকার, সেখানে কতটুকু আছে? একটু আগে খুব সুন্দর করে লালিবাই আপনার মার্জিন লোনের কথা বলছিল। দেখেন মার্জিন লোনটা এখন এমনভাবে অপারেট হচ্ছে, ইনভেস্টর আর ইনভেস্টর থাকছে না, অনেকটা বর্গা চাষি হয়ে যাচ্ছে। আমি 1 লাখ টাকা আমার ক্যাপিটাল আছে, আমি ইনভেস্ট করলাম, আপনার মনে করেন এমন করে দাম কমে গেল, আরও 1 লাখ টাকা লোন নিয়ে করছি, টোটালের দাম এখন হয়ে গেল 80,000 টাকা, 2 লাখ টাকার। আলটিমেটলি মনে করেন আমার লোন ছিল 1 লাখ প্লাস, তার উপর ইন্টারেস্ট ফোর্স সেল করেছে, কারণ তারও আপনার যিনি হাউস তারও রিয়ালাইজ করতে হবে, এরকম অনেক জটিলতা আছে, অ্যাসেসমেন্ট হয়নি। আলটিমেটলি ইনভেস্টরকে মেট করা হয়েছে বর্গাচাষী। তার স্বার্থ কে দেখবে? কারণ পুঁজি বাজারে, পুঁজিতান্ত্রিক অর্থনীতিতে বড় বড় যারা পুঁজির মালিক, তাদের স্বার্থই তো দেখা হবে, এবং তাদের স্বার্থে যেমন আপনার মনে করেন নিয়ন্ত্রণকারী সংস্থা আপনার পরিচালিত হচ্ছে। ইভেন আপনি দেখেন এইরকম একটা মার্কেটে, যেখানে মার্কেটের অস্বাভাবিক অবস্থা থেকে আসলো, সেখানে যে অংশীজনের মধ্যে যে একটা বোঝাপড়া এখন কি মার্কেটে আছে? এই যে উনি বলল যে বড় বড় ইনভেস্টররা তারা সাইড লাইনে আছে, তারা চিন্তা করছে যে কখন বাজারে ঢুকবে। বোঝাপড়া থাকলে তো এটা হওয়ার কথা না। এই যে বিভিন্ন কোম্পানি, লিস্টেড কোম্পানির যে ডিভিডেন্ডগুলো, যেটা আনক্লেম ডিভিডেন্ড নিয়ে একটা ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড করা হলো, সেই টাকাটা কি রাখা হয়েছে বিভিন্ন ব্যাংকে দেওয়ার জন্য, যেখানে এফডিআর এর ইন্টারেস্ট খাবে, না মার্কেটের এই অবস্থায় সাপোর্ট করার জন্য? আমাদের যে রাষ্ট্রীয় টাকায় গঠিত পরিচালিত একটা সংস্থা আইসিবি, তার মেইন পারপাসের মধ্যে আছে না যে ক্যাপিটাল মার্কেটকে সহায়তা করবে, নীতি সহায়তা দিবে। কি নীতি সহায়তা এই মার্কেটের, আপনি যেটাকে বিপর্যয় বলছেন সঠিকভাবে, এই অবস্থায় কতটুকু নীতি সহায়তা দিল? আমাদের যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তাদেরকে তো একটা গঠনমূলক ভূমিকা বাজার গঠনের জন্য রাখতে হবে, তাই না?
সে কি ভূমিকা রাখছে এই মার্কেটের এই অবস্থায় যেন এই ফোর্স সেল না হয়, সাধারণ মানুষগুলো যেন আপনার মনে করেন এভাবে করে নিঃস্ব না হয়, কেউ রাখতেছে? আমি আপনার কাছে ফিরবো। বিশেষত দুটি প্রশ্ন এর মধ্যেই আমার তৈরি হয়ে গেছে আপনার আলোচনার মধ্যে। একটা হলো অংশীজনদের যে কথা বলছেন, আমরা আমাদের দেশে দেখি এইটা, তা যেমন দেখি আমাদের রেগুলেটরি বডি কি করে, ধরি সেন্ট্রাল ব্যাংক, তো বিএবি অর্থাৎ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস, অর্থাৎ ব্যাংকের যারা স্পন্সর, যারা তাদেরকে নিয়ে বসে ব্যাংকের পলিসি করেন। সেম আমরা ৯-৬ করতে দেখেছি ইন্টারেস্ট রেট, এটা বিএবির সাথে বসে ঠিক হয়েছে। ঠিক এইরকমই দেখি এসিসি, বিএসিসি, তারা অংশীজন যারা এটার ওনার, ধরেন স্টক এক্সচেঞ্জ বা যে কোম্পানি ওনারদের অ্যাসোসিয়েশন, তাদের সাথে বসে আইন প্রণয়ন করে। এটা কি ঠিক বিশ্বের অন্য কোনো দেশে এটা কি এইভাবে চলে, নাকি এটা এক ধরনের সিবিএর মতো অ্যাক্ট করে আমাদের দেশে? আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বিশেষ করে দেখেছি সিবি এক ধরনের পেশার গ্রুপ হিসেবে কাজ করেছে এবং যে কারণে শৃঙ্খলা নষ্ট হয়েছে। এবং আমাদের এইখানে আমি দেখি যে সমস্ত সেক্টরে এইরকম একটা অংশীজনদের কথা বলে আসলে ডমিনেশনটা তৈরি হয় ওই আপনি যাদের কথা বলছেন, যে যাদের হাতে বিত্ত আছে, অর্থ আছে। কিন্তু আমাদের কথা ছিল যে বিত্তবানদের অর্থটাকে মানে দরিদ্র মানুষের মধ্যে বিতরণের মাধ্যমে একটা ইকোনমিতে একটা ব্যালেন্স আনা, সেই জায়গাটা হচ্ছে না। সেই আলোচনাটা করব। আমি লালি ভাইয়ের কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আমাদের স্টক এক্সচেঞ্জগুলোর এক ধরনের তো সেলফ রেগুলেটরি অথরিটি আছে, এবং স্টক এক্সচেঞ্জগুলো যখন নিজেরা সারা দেশে ছড়াতে চায় তখন কি মোটিভ থাকে? আপনারা এখন মার্কেটে আপনারা কি রেগুলেটরি বডি হিসেবে, সেলফ রেগুলেটরি বডি হিসেবে কী কী করতে পারেন? আর এটার মধ্যে কোনো ধরনের ইন্টেনশন আছে কি না? যে আমরা অতীতের অভিজ্ঞতা থেকেই দেখি, অতীতে যদি যাই 96-এর স্ক্যামের সঙ্গে যে ঘটনাগুলো, যে আলোচনাগুলো এসেছিল, সেই সময় যে প্রুফ কমিটি তৈরি করা হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমিরুল ইসলাম, মেবি আমি নামটা হয়তো ভুলে যেতে পারি, উনার নেতৃত্বে, কিংবা পরে যে 2010-এ যে ইব্রাহিম খালেদ সাহেবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল, সেখানেও স্টক এক্সচেঞ্জের একটা ভূমিকা ছিল। কিন্তু স্টক এক্সচেঞ্জ অ্যাজ এ হোল, স্টক এক্সচেঞ্জের কাজটা তো উল্টা হওয়ার কথা। এখনও মার্কেটে ওইরকম কোনো ইন্টেনশন আছে কিনা? কারণ আমরা তখন দেখি যে যে কোম্পানিটা বন্ধ হয়ে আছে সেই কোম্পানির শেয়ার ট্রেড হয় এবং ব্রোকারেজ হাউসগুলোর থেকে সেটা নিয়ে একটা প্রোপাগান্ডা হয়, এইটা ভালো হবে, এবং বিনিয়োগকারীদের উৎসাহিত করা হয়। যেই দামটা বাড়ে আস্তে করে সবাই বিক্রি করে বের করে যায়। কিংবা এমন একটা কোম্পানি লিস্টিং নেয় যে কোম্পানিটা লিস্টিং হওয়ার সুযোগ নাই। আপনি কি বলবেন? জি, বিষয়টা হচ্ছে যে দেখেন 1996-তে বলেন আর 2010-এ বলেন, হ্যাঁ 96-তে কিছু কিছু স্টক এক্সচেঞ্জের সাথে ইন্টারভিউ করা হয়েছিল ইত্যাদি, কিন্তু 2010 সালে কিন্তু সেই সিচুয়েশন ছিল না যখন ইব্রাহিম খালেদ সাহেব করেছেন। ওনাদের কমিটি মোটামুটি সব জিনিস করেছে। বাট কামিং ব্যাক টু ইয়োর কোশ্চেন, সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু আমরা হারায় ফেলি, গুলায় ফেলি। সেটা হইল যে এটা আমরা ভুলে যাই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ কিন্তু সেলফ রেগুলেটরি বডি। সেই হিসাবে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা দুই স্টক এক্সচেঞ্জকে সেই অর্থে আমরা কাজ করতে দেখি না, যে তাদের সেলফ রেগুলেটরি যে অথরিটিটা, এইটা বোধহয় তারা হারিয়ে ফেলেছে, গুলায় ফেলছে, যে কোনটা আমি করব, কোনটা এসিসি করবে। তো এই বিষয়টা আমার মনে হয় এসিসি যতক্ষণ পর্যন্ত না ঢাকা স্টক এক্সচেঞ্জকে একটা সেলফ রেগুলেটরি বডি হিসাবে তাকে স্বায়ত্তশাসন না দেয়, যদি তার রেগুলেটরি যে ফ্রেমওয়ার্ক আছে সেখান থেকে যদি পাওয়ার্সগুলো নিতে থাকে এসিসি, তাহলে মনে রাখতে হবে যে পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরে আসাটা উইল বি ভেরি ডিফিকাল্ট। আপনাকে বুঝতে হবে যে এসিসি সকল কাজ করতে পারবে না, যেটা মাহমুদ ভাই বললেন যে রোড শোগুলো তো স্টক এক্সচেঞ্জগুলো করতে পারত। সো এই জায়গাটাতে কিন্তু আমি সম্পূর্ণভাবে মনে করি যে এসিসিকে আরও পাওয়ার ডিএসসিকে দেওয়া উচিত, এই পাওয়ার্সগুলো ফিরে দেওয়া উচিত যে পাওয়ার্সগুলো এসিসি ইতিমধ্যে নিয়ে নিয়েছে। সো ঢাকা স্টক এক্সচেঞ্জ কাজ করে উইথ ইনভেস্টার্স,
এসিসি কিন্তু ইনভেস্টরদের সাথে সরাসরি ইনভলভ না। সো ইনভেস্টরদের যে সমস্যাগুলো সেগুলো ডিএসসির মাধ্যমে যদি এসিসিতে যায় তাহলে ওনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে বিনিয়োগকারীরা এখন কি রকম অসুবিধায় ওনারা আছেন, কি করলে পরে বাজারটা আরও ভাইব্রেন্ট হবে। বিষয়টা হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে যে বাজারটা যে পর্যায় থেকে বাজারটা আজকে দেখেন কি হচ্ছে। আমরা আজকে বলি যে ইসরায়েল ইরানের যুদ্ধের কারণে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে, নো, এগুলো আমাদের বাজারে এটার কোনো ইম্প্যাক্ট নাই। আজকে দেখেন ইসরায়েলের বাজার বেড়ে গেছে যুদ্ধের পরে, ইরানের বাজার বেড়ে গেছে, পাকিস্তান আজকে 73,000 ইন্ডেক্স, ইন্ডিয়া আজকে 77,000 ইন্ডেক্স, শ্রীলঙ্কা দেখেন কোথায় চলে যাচ্ছে, একটা দেউলিয়া একটা কোম্পানি দেশ, সেটার স্টক এক্সচেঞ্জ কোথায় চূড়ায় চলে যাচ্ছে। আমাদের এখানে আমরা পিছিয়ে আছি। তার কারণটা হলো যে এক কথায় যদি বলি ইন্টারফারেন্স। আমি আপনার কাছে শুনবো, তবে তার আগে একটা বিরতিতে যাব। বিশেষত শুনতে চাই, আপনি বলছেন যে ইন্টারফারেন্স, এসএসসি কি জায়গায় ইন্টারফারেন্স করে, আপনাদের কতটা স্বায়ত্তশাসন এসএসসি খর্ব করেছে, আপনাদের লিস্টিং রুলে এসএসসি ইন্টারফেয়ার করে কিনা। লিস্টিং রুল তো আপনার, ডিএসসি কাকে লিস্টিং দিবে কি দিবে না, সিএসসি কাকে লিস্টিং দিবে কি দিবে না, এসএসসি অনুমোদন করার পরেও ডিএসসির সে অথরিটি থাকার কথা যে আমার মার্কেটে আমি তাকে লিস্টিং দিব না, সিএসসি মনে করলে দিতে পারে। আমি শুনবো, তবে তার বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজিক অনুষ্ঠান। আমরা আলোচনা করছি দেশের শেয়ার বাজারের যে বিপর্যয়কালীন অবস্থা চলছে সেটি নিয়ে। বিরতির আগে লালিশ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেছিলাম, কিন্তু প্রশ্নটাই পরে আসবো। আমি মাহমুদ হাসান সাহেবের কাছে জানতে চাই, আমি কিছু প্রশ্ন করেছিলাম আপনার কাছে রেখেছিলাম, সেটা হচ্ছে যে এই প্র্যাকটিসটা কি ওয়ার্ল্ডের সব জায়গায়, যে মানে এটা কি ঠিক যায়, যাদের নিয়ে রুল করব, যাদের সাথে কে কীভাবে রেগুলেট করবো সেটা রুল করবো, সেটা তাদের সাথে বসেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। রেগুলেটরি বডি কি ওয়ার্ল্ডের সব জায়গায় এরকম করে? দেখুন, এই রুল বা যে কোনো আইন করার ব্যাপারে একটা বেসিক প্রিন্সিপাল আছে যে বেনিফিশিয়ারি যারা, তাদের কনসার্ন শোনা হবে, বাট তাদেরকে আপনার ওই ইনফ্লুয়েন্স এর জায়গায় নিয়ে যাওয়া যাবে না যে তারা তাদের বেনিফিটের জন্য আইনটা চেঞ্জ করে নেয়। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা করে, যেমন আপনি 9(6)-এর কথা বললেন, যেটা খুব একটা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে খুব অনেক দিন এটা খারাপ একটা নিদর্শন হিসাবে থাকবে, যে আপনার 5 স্টার হোটেলে বসে সিদ্ধান্ত হয়েছে যারা সুবিধাভোগী তাদের কথায় আপনার মনে করেন অনেক আইন চেঞ্জ হয়েছে। দেখুন, কনসালটেশন করা হবে, তাদের কনসার্ন শোনা হবে, বাট অবশ্যই তাদের কথা মতো কাজ করা হবে না। এখন আপনি কি করবেন দেখেন, আমাদের সংসদে লমেকাররা কজন, কজন ব্যবসায়ীরা যখন ল মেক করে তখন তো তাদের স্বার্থের কথা চিন্তা করে। এটা তো ওভারঅল সোসাইটি, ইভেন কান্ট্রির একদম টপ পজিশন থেকে আমাদের হয়ে গেছে। আপনি ব্রিটিশ সংসদের কথা দেখেন, যেটা আমরা ফলো করি, ওখানে দেখেন কতজন রিয়াল পলিটিশিয়ান এবং কতজন বিজনেসম্যান বা কতজন আদার প্রফেশনালদের মধ্যে কতজন আপনার সত্যিকার অর্থেই লিগ্যাল এক্সপার্ট। এখন বাংলাদেশের অবস্থা দেখুন এখন আমি অংশীজনের কথা বলতে যেটা বলেছি, যে দেখেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তো একটা ভূমিকা থাকবে, মার্কেটের একটা অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় যাবে, তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট তো নেওয়া হবে, তাই না? বা তারা একটা দায়িত্বশীল ভূমিকা তো রাখবে, তাদেরকে তো একটা কগনিজেন্সে বা কমফোর্টে আনতে হবে। এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় মার্কেটে যখন ক্যাপিটাল শর্টেজ ছিল, বাংলাদেশ ব্যাংকের সাথে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে কিছু ডিসকাশন করত এবং ব্যাংক সেক্টরগুলোকে কিছু ইনভেস্ট করাতো তাদের হাউস দিয়ে। এই যে আমরা দীর্ঘদিন 1.5 বছরে শেয়ার মার্কেটটাকে পলিসিগতভাবে প্যারালাইজড করে রাখা হলো, সেখান থেকে যখন স্বাভাবিক অবস্থায় এসেছি, তখন যারা মার্কেটে বেশি পরিমাণ আপনার পার্টিসিপেট করে তাদের তো একটা পার্টিসিপেশন থাকবে। বা এই যে দুটো
আমি ইনস্টিটিউশনের কথা বললাম, আইসিবি বা সিএমএসএফ, যেটা ক্যাপিটাল মার্কেট স্টাবলাইজেশন ফান্ড, এটা তো এই কারণেই ব্যবহার হবে, মার্কেটটা যেন স্টাবলাইজ করা যায়, মার্কেটে যেন হঠাৎ করে এভাবে বিপর্যয় না আসে, বিনিয়োগকারীদের আস্থা যেন তলানিতে না চলে আসে, তাই না? সো দ্যাট মার্কেটে যেন সাপোর্ট দেওয়া যায়। তো এদের তো একটা আপনার রোল রাখতে হবে, ভূমিকা রাখতে হবে, ওটার কথা মেনলি। দেখেন বিশ্বের কোথাওই কিন্তু, আপনার কথার যদি স্পষ্ট অ্যান্সার দিই, আইন ওভাবে করে তৈরি করে বা পরিবর্তন করা হয় না ওই সুবিধাবাদীদের কথা মতো যারা ওই আইনের সুবিধা পাবে। এটা কোথাওই হয় না। এটা শুধুমাত্র বাংলাদেশ অথবা আফ্রিকার কিছু দেশ বা আপনার তৃতীয় বিশ্বের কিছু দেশ হতে পারে যেখানে ওই পলিসি মেকার অ্যান্ড পলিসি বেনিফিশিয়ারি সেম হয়। এটা অনেকটা দৈন্য দশা বলতে হবে। আপনার কাছে আসবো ফিরে। আমি বিশেষত আপনি আরেকটি নতুন কথা বলেছেন যে ব্যাংকস থেকে সাপোর্ট দেওয়া হয় বা দেওয়া হতো, সেটা ঠিক কি না? কারণ ব্যাংক তো ডিপোজিটরদের মানি নিয়ে সে ক্যাপিটাল মার্কেটের মতো একটা ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়া হবে কিনা, যদিও আইনে তার পেইড আপের 15% বা টোটালের 25% দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। ব্যাংকের তো এই 40%, তাই না? 25%। তো ব্যাংকের তো এই টাকা তো সে আবার মালিকানায় লোন দেওয়ার, তাহলে তো সেই লং টার্ম ফাইন্যান্সের মধ্যেই ঢুকলো, সেটা হওয়ার কথা না। সেটাও একটা গোলমেলে ব্যবস্থা। তাছাড়াও আমি আরেকটি ভুল কনসেপশন দেখি, আমি লেম্যান হিসেবেই বা সাংবাদিকতা সূত্রেই, আমি আগেও এটা সেন্ট্রাল ব্যাংকেও কথা বলেছি যখন তারা প্রেস ব্রিফিং করেছে, তারা এক ধরনের ক্যাপিটাল মার্কেটটাকে ইগনোর করতে চায়। কিন্তু আমি মনে করি যে সেন্ট্রাল ব্যাংক এবং ক্যাপিটাল মার্কেট এটা ইগনোর করার বিষয় না, পরস্পরের সহযোগী। যখন মনিটারি পলিসি ঘোষণা হবে সেটার ইম্প্যাক্ট অবশ্যই যতদিন পর্যন্ত ক্যাপিটাল মার্কেটে পড়বে না ততদিন বুঝতে হবে আমাদের ক্যাপিটাল মার্কেট ভাইব্রেন্ট না। কারণ ওই এটা মনিটারি ডিক্লারেশন, এটার উপর ইম্প্যাক্ট নানানভাবে পড়ে। আমরা যেটা দেখি যে ফেডারেল রিজার্ভ কোনো ধরনের মনিটারি ডিক্লারেশন দেওয়ার সাথে সাথে তার ক্যাপিটাল মার্কেট আরেক ধরনের প্রভাব পড়ে। আমি লালি ভাইয়ের কাছে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম সেটা জানতে চাই, কোথায় কোথায় যদি আপনি সুনির্দিষ্ট করে বলেন যে এসএসসি ইন্টারভেন করে, যে ইন্টারভেনশনটা আসলে মার্কেটকে ক্ষতিগ্রস্ত করে। জি, ধন্যবাদ। দেখেন, নাম্বার ওয়ান যেটা আমি মনে করি বিশ্বের সকল জায়গায়, ইভেন আমাদের পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, একটা আইপিও যখন আসে সেই আইপিওটার যে প্রসপেক্টাসটা সেইটা প্রথমে স্টক এক্সচেঞ্জে জমা হয়। স্টক এক্সচেঞ্জ সেটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওনারা একটা নো অবজেকশন দেন যে ইয়েস, এই কোম্পানিটা লিস্টিং হবার যোগ্য, আমরা লিস্টিং করতে পারি। এই সার্টিফিকেট সহ এসইসিতে ওনারা জমা করেন, হ্যাঁ, যে এইটা এই এনওসিটা উইথ প্রসপেক্টাস। তখন কিন্তু এসইসি কামস ইনটু অ্যাকশন, এবং তখন ওই সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ফ্রম দ্য এক্সচেঞ্জ এসইসিতে ওনারা অ্যাপ্লাই করতে পারেন না। ইভেন আমেরিকা বলেন, সব জায়গায় অল ওভার। আমাদের এখানে কিন্তু যে জিনিসটা সেটা হলো যে আমরা প্রথমে এসইসির কাছে জমা দেই অ্যান্ড দেন আমরা একটা কপি ডিএসসিকে দিই। ডিএসসি যখন একটা ওনাদের পরামর্শ কিংবা পরীক্ষা নিরীক্ষা করে যা পেল সেটা এসইসিতে পাঠায়। আমার কথা হলো নো, এটা রিভার্স করতে হবে বিশ্বের সকল জায়গায়, যেখানে যে এসইসিকে প্রথমে সেই কোম্পানি ইস্যুয়ার স্টক এক্সচেঞ্জে জমা দিবে অ্যান্ড দেন এনওসি নিয়ে এসইসিতে জমা দিবে, এসইসি দেন অ্যাপ্রুভাল দিবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন এই যে ইন্টারভেনশন হয়ে গেল, যে বাজারটা যেভাবে চলছে সেখানে এসইসি সাময়িকভাবে একটা পদক্ষেপ নিল বিনিয়োগকারীদের স্বস্তির একটা জায়গায় নিয়ে আসার জন্য, যে 10% যেটা ডাউনওয়ার্ড ছিল সার্কিট ব্রেকার, সেটাকে 3% করে দিল। যেটা হয়তো দেখতে ভালো, এটা যদি সাময়িক হয় তাহলে হয়তো ঠিক আছে, 2-3 দিন থাকলো, 5 দিন 7 দিন থাকলো, কিন্তু এটা পার্মানেন্ট, যেটা আমরা ফ্লোর প্রাইজের সময় দেখেছি, এটা বিশাল একটা ইন্টারভেনশন। এবং এই ফ্লোর প্রাইসটা এত লম্বা সময় থাকার কোনো কনসেপ্টই নাই পৃথিবীতে ফ্লোর প্রাইজের, সেখানে আমরা 1.5 বছর পর্যন্ত রাখলাম। অ্যাজ এ রেজাল্ট লম্বা সময় পর্যন্ত আমরা দেখছি যে একটা বাজারে বিপর্যয়। সো এইরকম ইন্টারভেনশন
আমাদের 7,000 ইন্ডেক্স হলে পরেই হায় হায় সব শেষ, পত্রপত্রিকায় দেখি সব শেষ, লুটতারাজ হয়ে গেছে বাজার থেকে, এসেই 7,000 ইন্ডেক্স হয়ে গেছে। কিন্তু এই যে একটা মানে মিডিয়া একটা ইন্টারভেনশন হয়ে গেল, এই জিনিসটা পৃথিবীর কোথাও নাই। আপনি দেখেন প্রত্যেকটা দেশে আপনি সেটা দেখবেন যে ইভেন এই যুদ্ধকালীন অবস্থায়, যেটা এর আগে বলেছি, কারোর কোনো টু শব্দ নাই। আজকে 76-77 হাজার ইন্ডিয়ান ইন্ডেক্স, কোনো কথা নাই। আজকে পাকিস্তানে 73,000 ইন্ডেক্স, কোনো কথা নাই। শ্রীলঙ্কা, আমরা সে আলোচনাটা শুনবো আপনার কাছে বিরতি যেতে, কিন্তু আমাদের এখানে সংখ্যাটা হচ্ছে আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখি মিডিয়ার যে সংখ্যাটা, মিডিয়া যখন দেখে যে মার্কেটটা যেভাবে আগ্রহ তৈরি হয়েছে, মার্কেটটা এখান থেকে ক্রাশ করার জায়গায় তৈরি হচ্ছে কিনা, তখনই সে এটা হয়তো করে। আবার যখন তলানির দিকে নামতে থাকে, তখনই মিডিয়া একটা সংখ্যায় পড়ে যায়, এবং মিডিয়া আপনাদের ওপিনিয়ন নিয়েই ফাইনালি সেটা বলে বা ছাপে। তো আমরা সেটাতে আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের বিজি অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি দেশের শেয়ার বাজার নিয়ে। লালি ভাই কথা বলছেন, আমি মাহমুদ হোসেন সাহেবের কাছে যেতে চাই। আসলে আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আমরা যদি একটু গুছিয়ে বলি যে আসলে মার্কেটকে এখান থেকে ফিরে আসতে হলে, মানে মার্কেটটা তো ভালো অবস্থায় নেই, কি করতে হবে? সুনির্দিষ্ট কোনো চিন্তা আপনার মাথায় আছে কিনা? দেখুন, মার্কেটকে এ অবস্থায় থেকে ভালো অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব। আমি এটাই বলবো যে, যদিও আপনি ভালো করে বলছিলেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কখনো বাজারে রিফ্লেক্টেড হয় না। হ্যাঁ, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি অবস্থা বা সামষ্টিক অর্থনীতি একটু বাজে অবস্থা আছে, বাট মার্কেট আরও অনেক 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 বাজে অবস্থায় আছে। আমার মনে হয় মার্কেটকে বিনিয়োগকারীদের আস্থা নিয়ে আসতে হবে, এবং সেটা মাত্র সুশাসনের মাধ্যমেই সম্ভব। সামনে বাজেট আছে, এখানে কিছু ইনসেন্টিভ নিয়ে আসতে হবে, এবং যারা অফেন্ডার তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সক্ষমতা অনেক আছে, এবং আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারেরও সদিচ্ছার অভাব নাই। তো ওইটাই যদি একটু ভালো করে অ্যাপ্লাই করতে পারে বাজার নিয়ন্ত্রণকারী যারা, তারা যদি আপনার এই ব্যাপারে পলিটিক্যাল লিডারশিপের সাথে একটু অ্যালাইন করতে পারে, মার্কেটে কিন্তু ইনসেন্টিভ আসবে, এবং যারা মার্কেট নিয়ে খেলাধুলা করে তাদেরকে আইনের আওতায় আনা যাবে। কারণ আমি উদাহরণ হিসাবে সবসময় বলি, আবার ছোট করে একটু বলি যে দেখেন, আমাদের এই যে ইনফরমেশন টেকনোলজি ইউজ করে যে বিভিন্নজন ফেসবুকে বিভিন্ন রকম কুৎসা দেশের বিরুদ্ধে ঘটায়, তাদেরকে ধরতে তো 24 ঘন্টাও সময় লাগে না। তাহলে মার্কেটে যারা কুৎসা রটিয়ে বা গুজব রটিয়ে সর্বশান্ত করে, আপনি যেটা বলছিলেন যে কোম্পানিগুলোর অপারেশন বন্ধ, তাদের শেয়ারকে ফুলিয়ে ফেপিয়ে বাড়িয়ে ফেলে, তাদের কি ধরাটাও এত কষ্টকর? অবশ্যই কষ্টকর না। এখানে শুধু সদিচ্ছার অভাব বলবো, বা আপনার পার্টিসিপেশনের অভাব। এটা সরকারের উপর মহলের সাথে কথা বললে, বিশেষ করে প্রাইম মিনিস্টার যেভাবে আন্তরিক, এটা একদম অসম্ভব না। এবং যেসব আপনার বিভিন্ন ইনসেন্টিভ ব্যাংকিং সেক্টরে যেটা দেয়া হয়, ওটার কিয়দ অংশ যদি ক্যাপিটাল মার্কেটে দেয়া হয়, মার্কেটের চেহারা চেঞ্জ হয়ে যাবে। এবং আপনি আরেকটা কথা বলছিলেন, ওটার অ্যান্সার করি যে ব্যাংকগুলোর স্বল্প মেয়াদে আমানত কালেক্ট করে দীর্ঘমেয়াদে ইনভেস্ট করা ঠিক কিনা? অবশ্যই ঠিক না। বাট বাংলাদেশের প্রবলেম কি জানেন? বাইরে দু রকম ব্যাংক থাকে, কনজিউমার ব্যাংকিং থাকে বা ট্রেডিশনাল ব্যাংকিং থাকে, এবং ইনভেস্টমেন্ট ব্যাংক থাকে। ওখানে কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাংকগুলোই মূলত ক্যাপিটাল মার্কেট গঠনে বা পার্টিসিপেশনে ব্যবহার করে। তো বাংলাদেশে তো এটা হয়ে ওঠে না। আমরা বোধহয় প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, আপনার কথা এখানে শেষ করতে হবে। সেটা হলো যে আমাদের এখানেও আমরা চেষ্টা করেছি, কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাংক আরেকটা ফর্মে মার্চেন্ট ব্যাংকিং আমরা একসময় বলেছি, এবং তারা ক্ষুদ্র ইনভেস্টর যারা বুঝে না, তাদের পক্ষে তারা ট্রেডটা করবে, এবং আমরা সেই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট করব, মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করব, সেটাও ফেল করে গেছে। সো গোটা আলোচনাটা একবারে নিয়ে বসে একটা লম্বা প্ল্যানিং করে করা প্রয়োজন বলে আমি মনে করি। আমি লালি ভাইয়ের কাছে যেতে চাই। সেলফ রেগুলেটরি বডি হিসেবে আমি কখনোই ডিএসসি বা এসএসসি সিএসসির কোনো অ্যাক্টিভিটিস দেখি নাই। আপনি বলছেন যে সেক্ষেত্রে, কিন্তু আমি আরেকটা জিনিসও দেখি নাই, যে
বাংলাদেশে ধরেন অনেকগুলো বিপর্যয় তো আমরা দেখেছি। 96, 2010 বারবারই আসবে, কারণ এটা দুই আমাদের চোখের সামনে আমরা জানি। এখান থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো সাজা হয়নি। আমি দেখেছি, আমি 2012 সালে একবার আমেরিকাতে গিয়েছিলাম। ম্যাডপের 150 বছরের জেল হয়েছিল। তিনি ন্যাসডক স্টক এক্সচেঞ্জের অনারারি চেয়ারম্যান ছিলেন। 150 বছরের জেল এবং তার সকল সম্পদ বাজেয়াপ্ত। এখনও তিনি জেলে আছেন, মারা গেছেন কিনা জানি না। আমাদের বাজারে এইরকম কোনো ঘটনা আছে কিনা? অনেক ম্যানিপুলেশন তো হয়েছে, সেই ম্যানিপুলেশনে কোনো সাজা হয়েছে কিনা? জি ধন্যবাদ। দেখেন, সাজা জেল জরিমানা হয় না, জেল হয় নাই, কিন্তু জরিমানা কিন্তু হয়েছে। এবং মানে সবসময় এসিসি কিন্তু এই কাজটা খুব রিলিজিয়াসলি করে। অনেক কোটি কোটি টাকা জরিমানা ওনারা করেন এরকম যখন ধরেন। আমার বক্তব্য হলো যে এইটা কিন্তু অনলাইনে আপনি সার্ভেলেন্স এখন করেন। সো কাজেই একটা যখন আপনি অনলাইনে দেখছেন এবং অনলাইনে প্রায় 42টা আছে অ্যালার্ম বাজে, যখন দেখে যে এখানে গন্ডগোল হচ্ছে, অ্যালার্ম বাজায়। সো এই জিনিসগুলো অনলাইনে যদি তাৎক্ষণিকভাবে করা যায়, আমি 1 মাস 3 মাস নিয়ে ইনকোয়ারি করলাম, দরকার নাই তো। সার্ভেলেন্সে তো আপনি দেখতে পাচ্ছেন সব কিছু মনিটরে যে কে কী করছে। সো ওখানে তাৎক্ষণিকভাবে ধরে তাৎক্ষণিকভাবে যদি এটা সলিউশন করা যায় অনলাইন, হ্যাঁ, তাহলে পরে কিন্তু জিনিসগুলো অনেকগুলো ট্র্যাকে ফিরে আসে। অনেক যে আমরা যে আজকাল কথা বলি ম্যানিপুলেশন, এইটা সেটা, হ্যাঁ, এই সকল বিষয় কিন্তু ট্র্যাকে চলে আসে যে তাৎক্ষণিকভাবে অ্যাকশন রিয়াকশন এবং মনিটর করা যায়। কিন্তু এই জিনিসগুলোকে সব রিপোর্ট তৈরি করে 3 মাস পরে যদি ওটাকে করা হয়, এইটা একটা ব্যাকফায়ার করে। হ্যাঁ, সো কাজেই দেখেন আপনারা, আরেকটা জিনিস আমি বলি যে ইতিমধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে 31টা কোম্পানিকে ডিএসসি ইনভেস্টিগেট করতে যাচ্ছে। সেটার টাইমিংটা দেখেন কত বাজে একটা টাইমিং। যখন বাজারটা ডাউন ট্রেন্ড হলো, ঠিক তখন আপনি 31টা কোম্পানিকে ইনভেস্টিগেশনে গেলেন কেন? এটা তো আপনি যখন 3 মাস অপেক্ষা তখন করবেন, হ্যাঁ, আপনি যখন 3 মাস অপেক্ষা করলেন, তা আরো 3 মাস অপেক্ষা করতেন, বাজারটা একটা চলে আসতো। এই যে টাইমের একটা বিষয় আমরা বুঝি না, যে ক্যাপিটাল মার্কেটে একটা টাইমের বিষয় আছে, কোন সময় কোন কাজটা করা, এইগুলা কিন্তু ওনারা দেখেন না। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা যেটা আপনি বললেন, আমরা 2013 সালে ডিমিউচুয়ালাইজড হয়েছি। আমরা 2013 সাল থেকে এখন গত বৃহস্পতিবারের আগ পর্যন্ত দেখি নাই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কোনো প্রস্তাব এসিসিকে দিয়েছে যে বাজারে এইটা করলে ভালো হবে, এই পলিসি করলে ভালো হবে, কিংবা কোনো বিনিয়োগকারীদের সাথে বৈঠক করা, কোনো ইনস্টিটিউশনের সাথে বসে আলোচনা করে একটা পলিসি প্রস্তাব এসিসিকে দিয়েছে, উইচ ইজ ভেরি ভেরি একটা ব্যাড কালচার অফ স্টক এক্সচেঞ্জেস। হ্যাঁ, এইটা কন্টিনিউয়াসলি স্টক এক্সচেঞ্জকে সেই কাজগুলো করা উচিত যেগুলো ওনারা করছেন না, এবং এই যে কাজগুলো করছেন না, অ্যাজ এ রেজাল্ট এসিসিকে নিজে করতে হচ্ছে এই কাজগুলো। সো কাজে এখানে কিন্তু বিশাল একটা ট্রাস্টের একটা চলে আসছে। সো আমার কাছে মনে হয় যে ঢাকা স্টক এক্সচেঞ্জ শুড বি মোর ভাইব্রেন্ট, বোর্ড শুড বি মোর ভাইব্রেন্ট, এবং ওনাদের পলিসিগত সিদ্ধান্ত নিয়ে প্রস্তাবনা এসিসিকে দেওয়া উচিত। ওনাদের ব্রেন ড্রেন করা উচিত যে কিভাবে আমরা এই পরিস্থিতির থেকে, আপনি জানেন, আর একটা অ্যানালিস্ট নাই ঢাকা স্টক এক্সচেঞ্জে, যে 10-15টা অ্যানালিস্টের একটা গ্রুপ থাকবে যারা বিশ্বে এরকম সিচুয়েশন ডাউন ট্রেন্ড হলে কোথায় কি অ্যাকশন নেওয়া হয় তারা খুঁজে বোর্ডকে হেল্প করবে, বোর্ডকে সেই প্রস্তাবগুলো দিবে। বাজারে কি হচ্ছে, কেন ডাউন ট্রেন্ড হচ্ছে, ওই অ্যানালিস্টগুলা কোনো রিসার্চই নাই। আজকে এত বড় একটা এক্সচেঞ্জ, তার একটা রিসার্চ উইং নাই। তো এইটা তো এইভাবে তো স্টক এক্সচেঞ্জ চলতে পারে না, পুঁজিবাজার চলতে পারে না, যদি একটা স্টক এক্সচেঞ্জের কাছে রিসার্চ সেল না থাকে। যদি 10টা 20টা, আরে একটা 10 জনের তো অ্যানালিস্ট তো একটা মিউচুয়াল ফান্ডেও আছে, একটা মার্চেন্ট ব্যাংকেও আছে 5 জনের। আপনাকে ধন্যবাদ। আজকে আর কথা বলতে দেওয়া যাচ্ছে না, আপনি আগেও এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। মাহমুদ হাসান সাহেব প্রথমবারের মতো আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। দর্শক, যেমনটি আলোচকরা বলছিলেন, আমাদের ক্যাপিটাল মার্কেট অনেকটা অ্যাডহক ভিত্তিতে চলছে। এভাবে আসলে ক্যাপিটাল মার্কেটকে গড়ে তোলা যাবে না। যদি শিল্প পুঁজির যোগান ক্যাপিটাল মার্কেট থেকে নিতে হয়, তাহলে সমন্বিত একটি বড় পরিকল্পনা নিয়ে আগানো দরকার।
যদি ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সের মধ্যে না যায়, কেন না ব্যাংক আমানতকারীদের কাছ থেকে অল্প সময়ের জন্যে তার টাকা নেয়। এই পুরা ব্যাংকিং সেক্টর আর্থিক খাতকে একত্রে দেখে একটা বড় পরিকল্পনা করে সেভাবে আগাতে হবে। তাহলেই আসলে শেয়ার মার্কেটকে আমরা একটা ভাইব্রেন্ট মার্কেট হিসেবে পাবো এবং শিল্প পুঁজির যোগানটাও সেখান থেকে নেওয়া যেতে পারে। আমাদের এই অনুষ্ঠানটি প্রতি রোববার রাত 9টা থেকে 10টা পর্যন্ত দেখানো হয়। পরদিন সোমবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত পুনর্বার দেখানো হয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।